এক নং প্রশ্নে বলা হচ্ছে ত্রিভুজের অন্তস্থ কোণত্রয়ের সমদ্বিখণ্ডক ত্রয় এর ছেদবিন্দুকে কি বলা হয়? তো চারটি অপশন আছে: অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্বকেন্দ্র। তো আমরা এটা একটা ডেফিনেশন থেকে সরাসরি এসেছে। তো ভরকেন্দ্রের যদি আমরা ডেফিনেশন দিতে চাই তাহলে হবে ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দু হচ্ছে ভরকেন্দ্র, আর ত্রিভুজের অন্তস্থ কোণত্রয়ের সমদ্বিখণ্ডকত্রয়ের ছেদবিন্দুকে আমরা অন্তকেন্দ্র বলি। আর পরিকেন্দ্র আমরা কি বলি? যে লম্ব সমদ্বিখণ্ডকত্রয়ের ছেদবিন্দু হচ্ছে পরিকেন্দ্র, অর্থাৎ ত্রিভুজের পরিলিখিত বৃত্তের কেন্দ্রই হচ্ছে পরিকেন্দ্র। আর যদি আমরা ত্রিভুজের শীর্ষত্রয় হতে বিপরীত বাহুর উপর যদি আমরা লম্ব অঙ্কন করি, এই লম্বত্রয়ের ছেদবিন্দুই হচ্ছে লম্বকেন্দ্র। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে উল্লেখিত প্রশ্নে এটি হচ্ছে অন্তকেন্দ্র। ২ নং প্রশ্নে বলা হচ্ছে ৩০ মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকণা ৩০ ডিগ্রি কোণে প্রক্ষিপ্ত হলে প্রক্ষেপকটির আনুভূমিক পাল্লা এত, সর্বাধিক উচ্চতা এত, বিচরণকাল এত। তো আমরা দেখব কোনটি সঠিক কোনটি ভুল। তো আমরা যদি এখানে ভুলটা বাহির করতে পারি তাহলে সঠিক দুটো কিন্তু আমরা সহজেই বাহির করতে পারবো। ওকে, তো সলিউশনের শুরুতে আনুভূমিক পাল্লার যে ফর্মুলাটা সেটি আমরা জানি। আনুভূমিক পাল্লাকে আমরা আর দ্বারা ডিনোট করি, ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি। তো আমরা এখানে মানগুলো বসিয়ে যেটা পেলাম 79.53, যা ঠিক আছে, তাহলে এটা সঠিক। সর্বাধিক উচ্চতার ফর্মুলা আমরা বসিয়ে সর্বাধিক উচ্চতাও বাহির করলাম, এটাও ঠিক আছে। এবং বিচরণকালে বসিয়ে আমরা মান পেলাম, এটাও ঠিক আছে। তাহলে দেখা গেছে যে এখানে তিনটা অপশনই সঠিক, 1 2 3, এই তিনটাই হচ্ছে সঠিক। ৩ নং প্রশ্নে বলা হচ্ছে ইউ বেগে এবং আলফা কোণে প্রক্ষিপ্ত বস্তুকণার আলফা এর কোন মানের জন্য আনুভূমিক পাল্লা এখানে সর্বাধিক হবে। অর্থাৎ এখানে বলছে যে ইউ বেগে এবং আলফা কোণে প্রক্ষিপ্ত বস্তুকণার আলফা এর কোন মানের জন্য আনুভূমিক পাল্লা এখানে সর্বাধিক হবে। ওকে, তো আমরা সলিউশনের শুরুতে যে বিষয়টা খেয়াল করব, আমরা জানি যে আনুভূমিক পাল্লার যে ফর্মুলাটা সেটি হচ্ছে আর ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি। তো এখানে ইউ এবং জি হচ্ছে ধ্রুবক, আর এর মান আলফা এর উপর নির্ভরশীল। তাহলে পাল্লা বৃহত্তম হবে যদি সাইন 2 আলফা এর মান বৃহত্তম হয়। তো আমরা সাইন 2 আলফার বৃহত্তম মান জানি 1 এখানে, তাহলে সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা আলফা এর মান পেয়ে যাচ্ছি 45 ডিগ্রি। এটি হচ্ছে আনসার। 4 নং প্রশ্নে বলা হচ্ছে যোগশ্রী প্রোগ্রাম সমস্যা গঠনে সসীম সম্পদ থাকতে হবে। হ্যাঁ, সসীম সম্পদ সবারই সম্পদ হচ্ছে সসীম, কারো সম্পদই অসীম না, তো এটা ঠিক আছে। সিদ্ধান্ত চলক থাকতে হবে, অবশ্যই এখানে সিদ্ধান্ত চলক থাকতে হবে। আর এখানে বলছে সিদ্ধান্ত চলক ধনাত্মক হতে পারে না। হ্যাঁ, তো এটি একটা মিথ্যা অপশন, তাহলে এখানে সঠিক হচ্ছে 1 এবং 2 নাম্বার। ওকে, তাহলে 1 ও 2 হচ্ছে এখানে সঠিক উত্তর। এ এবং বি দুটি ঘটনা এবং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি বি হলে ঘটনাদ্বয় বলতেছে স্বাধীন, অধীন, বর্জনশীল না নিশ্চিত। তো আমরা জানি যেহেতু এ ও বি দুটি ঘটনা আর এ ও বি এখানে স্বাধীন, তাহলে ঘটনাদ্বয় এখানে আমরা বলবো যে ঘটনাদ্বয় পরস্পর এখানে স্বাধীন। ওকে, তাহলে স্বাধীনই হচ্ছে এখানকার আনসার। একটি ছক্কা নিক্ষেপ করলে ছক্কায় মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা কত? তো আমরা জানি একটা ছক্কা নিক্ষেপ করলে 6 ধরনের ঘটনা ঘটে। 1 উঠতে পারে, 2 উঠতে পারে, 3 4 5 6, মানে 6 ধরনের ঘটনা ঘটতে পারে। তো এখানে মৌলিক সংখ্যা হচ্ছে 3টা, 2 3 5, তাহলে সম্ভাবনা হচ্ছে 3/6, অর্থাৎ কাটাকাটি করে আমরা হাফ পেয়ে যাচ্ছি। 7 নং প্রশ্নে এস একটা সেট দেয়া আছে, বললো যে এর গরিষ্ঠ নিম্ন সীমা নিচের কোনটি? তো গরিষ্ঠ নিম্ন সীমা অর্থাৎ এখানে ইনফিমাম চেয়েছি। তো এস সেটকে যদি আমরা বিভাজন করি তাহলে যে উপাদানগুলো পাই সেই উপাদানগুলো হচ্ছে -5 -4 -3 3 4 5। তো এদের মধ্যে খেয়াল করলে আমরা দেখতে পারতেছি যে -5, হ্যাঁ, এটি হচ্ছে গরিষ্ঠ নিম্ন সীমা। 8 নং প্রশ্নে বলা হচ্ছে x - b is greater than 0 এর সমাধান কোনটি? তো এখানে তিনটা অপশন আছে। তো বললো নিচের কোনটি সঠিক। তো আমরা এখানে যদি কোনটি ব্যাঠিক বা সঠিক নয় সেটা যদি বাহির করতে পারি তাহলে কোনটি সঠিক
আমরা অপশনের দিকে খেয়াল করলে সহজেই বুঝতে পারবো। তো এখানে আমরা প্রথম অপশনে দেখতে পারতেছি যে সমাধানের প্রথম অপশনে যে বি বাই এ, তো এখানে আমরা জানি যে এক্স এর মান বি বাই এর চেয়ে বড় হবে। তাহলে প্রথম অপশনে বি বাই এর মানে থার্ড ব্র্যাকেট দেওয়া মানে এখানে বদ্ধ ব্যবধি বুঝিয়েছে, তাহলে প্রথম অপশনটি হবে না, কারণ এক্স এর ভ্যালু বি বাই এর চেয়ে বড় হতে হবে। তাহলে প্রথম অপশনটি সঠিক নয়। তাহলে সঠিক অপশন হচ্ছে এখানে দুটি, মানে শেষের দুটি, 2 এবং 3। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে সঠিক অপশন হচ্ছে 2 এবং 3, কারণ প্রথমটি ভুল আছে এখানে। 9 নং প্রশ্নে বলা হচ্ছে যে এত সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে আলফা প্লাস ওয়ান এবং বিটা প্লাস ওয়ান মূল বিশিষ্ট সমীকরণ নিচের কোনটি হবে? ওকে, তো যেহেতু প্রথম সমীকরণের মূলদ্বয় দেয়া আছে আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটা এখান থেকে আমরা বাহির করব মাইনাস বি বাই এ, দ্যাট ইজ 4, -4 পেয়ে যাচ্ছি। আলফা বিটা এখানে পেয়ে যাচ্ছি 3/a, দ্যাট ইজ 13 পেয়ে যাচ্ছি। তো যেহেতু আমাদের জিজ্ঞেস করছে আলফা প্লাস ওয়ান ও বিটা প্লাস ওয়ান মূল বিশিষ্ট সমীকরণ, তাহলে নতুন মূল বিশিষ্ট সমীকরণের যে ফর্মুলা সেটা আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস নতুন মূল দুটার যোগফল ইন্টু এক্স প্লাস নতুন মূল দুটার গুণফল। তো আমরা এখানে ক্যালকুলেশন করে মান বসিয়ে দিলেই আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটি পেয়ে যাচ্ছি। 10 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করলো যে এত এর বিস্তৃতির মধ্যপদটি কততম? তো আমরা দেখতে পারতেছি যে বিস্তৃতিতে যে 1/x² প্লাস x² মাইনাস 2, তো এখানে একটা ফর্মুলা পড়ে যায় a মাইনাস বি হোল স্কোয়ার, একটা ফর্মুলা পড়ে যায়। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়লে আমরা x মাইনাস 1/x⁴ দেখতে পাচ্ছি। তো এখানে ঘাত জোর হয় মধ্যপদ একটি, তাহলে মধ্যপদটির সূত্রটি কি? ঘাত জোর হলে মধ্যপদের যে সূত্রটি আছে সেটা হচ্ছে n/2 প্লাস 1। তো n বলতে এখানে 14 ভাগ 2 প্লাস 1, তাহলে 7 প্লাস 1, তাহলে 8তম পদ হচ্ছে এখানকার মধ্যপদ। 11 নং প্রশ্নে এত এর বিস্তৃতির পঞ্চমতম পদের সহগ কত? তো আমাদের দেখতে পারতেছি যে এটা একটা ইনভার্স বিস্তৃতি এখানে। তো এত এর বিস্তৃতিতে আর প্লাস অনতম পদ, সেটা ফর্মুলাটা আমরা জানি যে -1 তারপর আছে হাফ আর প্লাস 1 আর প্লাস 2 ইন্টু x⁴। তো পঞ্চম পদ বলছে, তো পঞ্চমতম পদ মানেই হচ্ছে 4 প্লাস অনতম পদ। তো যেখানে যেখানে আর আছে সেখানে সেখানে আমরা 4 বসিয়ে দিব। ওকে, তো -1 এর উপর 4 মানে পজিটিভ হয়ে যাচ্ছে, পরে হাফ ইন্টু 4 প্লাস 1 5 ইন্টু 6, তো কাটাকাটি করে আমরা এখানে পেয়ে যাচ্ছি 15। তো 15 হচ্ছে এখানে পঞ্চমতম পদের সহগ। 12 নং প্রশ্নে বলা হচ্ছে tan ইনভার্স 1/3 ইকুয়াল হোয়াট? তো আমরা অপশনে দেখতে পারতেছি যে 4টি অপশন আছে। প্রথমে হচ্ছে হাফ tan ইনভার্স। তো আমরা এখানে এক কাজ করব, এই আমরা অপশন টেস্ট করব এখানে। তো আমরা যদি হাফ সামনে একটা দিয়ে 2 tan ইনভার্স এর সূত্র ফেলি, তো সাইন ইনভার্সের সূত্র পড়লে বিষয়টা কিন্তু যেটার সঙ্গে মিলে যাবে সেটি হবে সঠিক উত্তর। তো সামনে হাফ 2 নয় 2 সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা ফেলায় আমরা দেখতে পারতেছি যে হাফ সাইন ইনভার্স 3/5, এই অপশনটি মিলে যাচ্ছে। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। এখানে একটা তথ্যের উপর ভিত্তি করে 13 নং ও 14 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে তথ্যটি দেয়া আছে z=-2i, অর্থাৎ এটি একটি জটিল সংখ্যা। তো এটার উপর বেস করে 13 নং ও 14 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো 13 নং প্রশ্নে জিজ্ঞেস করলো এর অনুবন্ধী প্রতিরূপী বিন্দু কোনটি? ঠিক আছে, তো জটিল সংখ্যার অনুবন্ধী সংখ্যা যদি মাইনাস থাকে তাহলে অনুবন্ধী সংখ্যাটা হবে প্লাস, তাহলে এটা হচ্ছে 2i। তো এটাকে যদি x প্লাস i এর সঙ্গে কম্পেয়ার করি আমরা, তাহলে x এর ভ্যালু পাচ্ছি 0, y এর ভ্যালু পাচ্ছি 2, তাহলে এটা প্রতিরূপী বিন্দুটা পেয়ে যাচ্ছি 0,2। দেন 14 নম্বরে যেটা চাওয়া হয়েছে সেটা মুখ্য আর্গুমেন্ট চাওয়া হয়েছে যে z এর মুখ্য আর্গুমেন্ট কত। তাহলে এটাকেও যদি আমরা x এর সঙ্গে কম্পেয়ার করি তাহলে x এর ভ্যালু 0, y এর ভ্যালু আমরা -2 পেয়ে যাচ্ছি। তো ফর্মুলায় বসিয়ে দিলে আমরা এখানে পেয়ে যাচ্ছি -π/2। তো ক্লকওয়াইজ নেওয়া হয়েছে তাই -π/2, তাহলে এটি হচ্ছে এখানকার সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্নে z=x+iy হলে বলছে যে z-z একটি কাল্পনিক সংখ্যা, অর্থাৎ বললো জটিল সংখ্যা এবং জটিল সংখ্যার অনুবন্ধী সংখ্যার বিয়োগফল কি একটি কাল্পনিক সংখ্যা, এবং ওই জটিল সংখ্যা এবং জটিল সংখ্যার অনুবন্ধী সংখ্যার গুণফল কি একটি বাস্তব সংখ্যা। আর যদি z⁴n হয়, n এখানে যদি বাস্তব সংখ্যা হয় তাহলে সেটি কি বাস্তব সংখ্যা। তো তিনটি অপশন দেয়া আছে এখানে। তো প্রথম অপশনে যদি আমরা ওই জটিল সংখ্যা এবং জটিল সংখ্যার অনুবন্ধী সংখ্যা আমরা কি করি, বিয়োগ করে দিই, তাহলে দেখা গেছে আমরা এখানে 2iy পাচ্ছি, তাহলে এটুকু হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা, তাহলে প্রথমটা সঠিক আছে। এবং এখানে ওই জটিল সংখ্যা এবং অনুবন্ধী জটিল সংখ্যার যদি আমরা গুণন করি
দেখতে পারতেছি যে আমরা কি পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে আই মুক্ত পদ, তাহলে এটি হচ্ছে বাস্তব সংখ্যা, তাহলে 2 নম্বরটাও সঠিক। এবং আমরা এখানে দেখতে পারতেছি যে 3 নম্বর অপশনে জেড টু দি পাওয়ার এন, তো জেড টু দি পাওয়ার এন আমরা যদি এক কাজ করি, এটার উপরে যদি আমরা পাওয়ার করি তাহলে এটা বাস্তব নয়, তাহলে এখানে দেখা যাচ্ছে যে 3 নম্বরটা সঠিক নয়, তাহলে সঠিক হচ্ছে 1 ও 2। 16 নং প্রশ্নে বলা হচ্ছে 24 মিটার দীর্ঘ একটি দণ্ডের দুই প্রান্তে 12 নিউটন এবং 8 নিউটন মানের দুটি সদৃশ সমান্তরাল বল ক্রীড়ারত হলে তাদের লব্ধি 8 নিউটন বল হতে কত দূরে অবস্থান করবে। তো এটা নির্ণয় করার জন্য আমি একটি সিম্পলি একটা চিত্রের সাহায্যে এটি বুঝিয়ে দিচ্ছি। যদি এবি দণ্ড হয় তাহলে এবি দণ্ড হচ্ছে 24 মিটার, এক প্রান্তে হচ্ছে 12 নিউটন বল ঝুলানো, অপর প্রান্তে 8 নিউটন বল ঝুলানো। তাহলে 8 নিউটন বল হতে লব্ধির ক্রিয়াবিন্দু সি এর দূরত্ব নির্ণয় করতে হবে, ধরে নিলাম এক্স, তাহলে অপর প্রান্ত পেলাম আমরা 24 মাইনাস এক্স। তাহলে আমরা এখান থেকে বাই ফর্মুলা 8x ইকুয়াল 12 ইন্টু আর বাকিটা হচ্ছে 24 মাইনাস এক্স। তো এখানে আমরা ক্যালকুলেশন করে এক্স এর মান যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে 14.4 মিটার। তো এটি হচ্ছে আনসার। 16-17 নং প্রশ্নের উত্তর দিতে হবে এখানে একটি তথ্যের উপর বেস করে। তো তথ্যটা হচ্ছে যে এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16 ইকুয়াল 1। তো এটি একটি কণিকের সমীকরণ। তো আমরা দেখতে পারতেছি কণিকটি হচ্ছে অধিবৃত্ত। তো 17 নং প্রশ্নের চাওয়া হলো যে কণিকটির উপকেন্দ্রের স্থানাঙ্ক কোনটি। ওকে, তো কণিকটির উপকেন্দ্র স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের এখানে আমি আগেই বলে রাখতেছি যে উৎকেন্দ্রিকতাটি বাহির করে নিতে হবে। ওকে, দেন 18 নং প্রশ্নে বলল যে অসীমতট রেখার সমীকরণ এটা, নিয়ামক রেখার সমীকরণ কি এটা, পরামিতিক সমীকরণ কি এটা। তো আমরা এই অপশনগুলো টেস্ট করব, টেস্ট না করি তো কোনটি সঠিক কোনটি মিথ্যা এটা স্টেটমেন্ট দেয়া যায় না। তো প্রথমে আমরা চলে যাচ্ছি 17 নং প্রশ্নের সমাধানে। তো 17 নং প্রশ্নের সমাধানের শুরুতে আমাদের উৎকেন্দ্রিকতাটি বাহির করে নিতে হবে। যেহেতু অধিবৃত্তের সমীকরণ আমরা জানি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এর সঙ্গে কম্পেয়ার করে এর মান 3, বি এর মান 4 পেয়ে যাচ্ছি। তাহলে উৎকেন্দ্রিকতা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 5/3। তো উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি প্লাস মাইনাস এই কমা 0। তো এখানে যদি আমরা এখন বসিয়ে দিই তাহলে উপকেন্দ্র আমরা পেয়ে যাচ্ছি প্লাস মাইনাস 5,0। তো এরপর আমরা চলে আসতেছি 18 নম্বরে। তো 18 নম্বরের শুরুতেই যে অসীমতট রেখার সমীকরণ আমরা জানি, অসীমতট রেখার সমীকরণ হচ্ছে y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। তো এখানে যদি আমরা বসাই তাহলে পেয়ে যাচ্ছি y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4/3 ইন্টু এক্স, কিন্তু ওনারা দিয়েছেন y সমান প্লাস মাইনাস 3/4 ইন্টু এক্স, যেটা ভুল। তাহলে 1 নম্বর স্টেটমেন্টটা এটি হচ্ছে মিথ্যা। তাহলে 2 নম্বরে হচ্ছে নিয়ামক রেখার যে সমীকরণটি সেটা আমরা জানি x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এই, তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা দেখতে পারতেছি 5x প্লাস মাইনাস 9 যা সঠিক, এবং 3 নম্বরটা হচ্ছে সঠিক, তাহলে এখানে সঠিক 2 ও 3। 19 নং প্রশ্নে বলা হচ্ছে সাইন থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে থিটা এর মান কোনটি। তো আমরা যদি সাইন থিটা প্লাস 1 এই 1টিকে যদি আমরা সমীকরণের ডান পাশে নিয়ে আসি তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 1 হয়ে যাবে। তো আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 1 এর একটি সূত্র আছে ত্রিকোণমিতিক সমাধানে। তো সেই সূত্রটি আমরা জানি, সেটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 2, প্লাস হলে হতো 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2। 20 নং প্রশ্নে দুটি অসম রাশির গাণিতিক গড় ও ভেদাঙ্ক যথাক্রমে 15 ও 36 হলে রাশি দুইটি কত। তো আমি এটি অপশন টেস্টের মাধ্যমে দেখাচ্ছি। তো বিস্তারিত এখানে সমাধান করে দিলাম। তো সেখান থেকে সংখ্যা দুটি আমরা জাস্ট করলাম 9 এবং 21, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। 21 নং প্রশ্নে এবিসি ট্রি বর্গক্ষেত্র এ বিন্দুতে ক্রিয়ারত বলত্রয়ের লব্ধি কত। তো এবি বরাবর √2 নিউটন, এসি বরাবর 2 নিউটন, এডি বরাবর √2 নিউটন বল কাজ করেছে। তো আমরা কি করব, একবার এবি বরাবর আনুভূমিক উপাংশ নিয়ে কাজ করব এবং এডি বরাবর একবার উলম্ব উপাংশ নিয়ে কাজ করব, দেন আমরা বর্গ করে যোগ করব। তো এবি বরাবর যদি আমরা উপাংশ নিই তাহলে আর cos থিটা ইজ ইকুয়াল টু √2 cos 0 ডিগ্রি 2 cos 45 ডিগ্রি, ক্যালকুলেশন করে আমরা এখানে পেয়ে যাচ্ছি আর cos থিটার মান হচ্ছে 2√2। যদি উলম্ব বরাবর নেই তাহলে আর sin থিটা পেয়ে যাচ্ছি 2√2। তো দুটো যদি আমরা বর্গ করে এখানে যোগ করি তাহলে পেয়ে যাচ্ছে আর স্কয়ার ইজ ইকুয়াল টু 16 পেয়ে যাচ্ছি। এটা আমরা যদি রুট করি তাহলে আর এর মান পেয়ে যাচ্ছি কত, 4। তাহলে এখানে আমরা লব্ধির মান কত পেয়ে যাচ্ছি, 4। তাহলে এটি হচ্ছে এখানকার সঠিক উত্তর। 22 নং প্রশ্নে বলা হচ্ছে মডুলাস অফ 2x মাইনাস 9 ইজ গ্রেটার দ্যান 7, অসমতাটির সমাধান কত। তো আমরা পরম মানের সংজ্ঞা থেকে জানি যে এই বিষয়টাকে আমরা লিখতে পারি -7 ইজ গ্রেটার দ্যান 2x মাইনাস 9 ইজ গ্রেটার দ্যান 7। তো এখান থেকে ক্যালকুলেশন আমরা পাচ্ছি 1 ইজ গ্রেটার দ্যান x ইজ গ্রেটার দ্যান 7। তার মানে বোঝাই যাচ্ছে এখানে শুধু লেস দেন আছে, তার মানে এখানে খোলা ব্যবধি ব্যবহৃত হবে, মানে ভাঁজ ব্র্যাকেট। তো x এর মান এখানে বলতেছে 1 এর থেকে ছোট হবে। তো x এর মান 1 এর থেকে ছোট কি রকম, সেটা 0 হতে পারে, -1 হতে পারে, -2 হতে পারে। এই জন্য 1 থেকে শুরু করে মাইনাস
নেগেটিভ ইনফিনিটি যেটা চলে গেছে এখানে সেদিকে যাবে এবং এখানে বলছে যে এক্স এর মান 8 অপেক্ষা বড় হবে, তার মানে কি 9 হতে পারে 10 হতে পারে, এভাবে পজিটিভ ইনফিনিটির দিকে চলে যাবে। তো দুটো বিষয়কে আমরা কি করতেছি, ইউনিয়ন আকারে রেখে দিচ্ছি এবং অপশন পর্যবেক্ষণ করলে এটাই হচ্ছে এখানে সঠিক উত্তর। 23 নং প্রশ্নে বলা হচ্ছে যে এখানে কতগুলো শর্ত সাপেক্ষে সর্বোচ্চকরণ করতে বলেছে এবং সর্বোচ্চকরণ করার পর মানটি নির্ণয় করতে বলছে যে এখানকার সর্বোচ্চ মানটি কত হবে। ওকে, তো এখানে একটা অভিষ্ট ফাংশন দেওয়া আছে জেড ইকুয়াল 4x প্লাস 3y। তো এক কাজ করব কি, অসমতাগুলোকে আমরা সমতায় কনভার্ট করব। ওকে, তো সমতায় কনভার্ট করে আমরা একটু ডায়াগ্রাম করে নিব। তো সিম্পলি দেখা যাচ্ছে যে 3,2 বিন্দুতে রেখা দুটি কি করে, ছেদ করে। এই 3,2 বিন্দুতে আমরা কি করব, এই যে অভিষ্ট ফাংশন আছে এই 3,2 বিন্দুটি আমরা অভিষ্ট ফাংশনে বসিয়ে দিব। তাহলে এখানে দেখা গেছে যে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে মানটি আছে সে মানটি পেয়ে যাব। তো এখানে আমি টেকনিক্যালি একটু বলে রাখি যে এই ধরনের প্রবলেমে যে অসমতা দুটি দেয়া থাকবে আমরা সমতায় কনভার্ট করে সমাধান করব, যে বিন্দুটা পাবো এই বিন্দুটা কি করব, অভিষ্ট ফাংশনে বসিয়ে দিব ডিরেক্ট, তাহলে যে মানটি পাবো সেটি হবে আমাদের সঠিক উত্তর। 24 ও 25 নং প্রশ্নের উত্তর এখানে একটি তথ্যের উপর ভিত্তি করে দিতে হবে। তথ্যটি হচ্ছে এখানে একটি পরাবৃত্তের সমীকরণ দেয়া আছে। তো পরাবৃত্তের সমীকরণটি হচ্ছে y সমান ax স্কয়ার প্লাস bx প্লাস c। তো 24 নং প্রশ্নে বলা হলো পরাবৃত্তটির অক্ষরেখা কি x অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, না x অক্ষ না y অক্ষ। এবং 25 নং প্রশ্নে বলা হলো যে পরাবৃত্তটি যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে সমীকরণের মূলদ্বয় কি হবে। ওকে, তো আমি বলে রাখি এখানে 25 নম্বরে যে এক্স অক্ষকে স্পর্শ করলে সহজেই বোঝা যাচ্ছে যেটা মূলের প্রকৃতি হবে বাস্তব ও সমান। ওকে, তো আমি 24 নম্বর প্রশ্নের ব্যাখ্যায় চলে আসতেছি। যেহেতু আমরা এখানে দেখতে পারতেছি এক্স দ্বিঘাত এবং ওয়াই হচ্ছে লিনিয়ার, তো বোঝাই যাচ্ছে যে পরাবৃত্তটি হবে ওয়াই অক্ষের প্রেক্ষিতে প্রতিসম, অর্থাৎ পরাবৃত্তটির অক্ষরেখা হবে ওয়াই অক্ষের সমান্তরাল। তো এখান থেকে আমরা সহজেই বলতে পারি যে পরাবৃত্তটির অক্ষরেখা হবে ওয়াই অক্ষের সমান্তরাল। ওকে, তো এটি ছিল এখানকার সঠিক উত্তর।